অনেক সময় বড় বড় ঐতিহাসিক ঘটনাকে বুঝতে গেলে তার গভীরে যাওয়ার জন্য একটা ছোট্ট জানালা লাগে। আমাদের আজকের গল্পের জানালাটা খুলছে ১৯৪৫ সালের জলপাইগুড়িতে। এমন একটা শহর যা কিনা বছরের অনেকটা সময় এক অদ্ভুত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকত। চলুন এই কুয়াশার ভেতরেই ডুব দিয়ে এক জন্ম, দেশত্যাগ আর পরিচয়ের গল্প খুঁজে বের করা যাক। একবার ভাবুন তো দৃশ্যটা, ভোর রাত আর চারপাশের পুরো পৃথিবীটা যেন সাদা তুলোর এক বিশাল পাহাড়ে ডুবে আছে। এই একটা লাইনই আমাদের গল্পের আবহের একেবারে কেন্দ্রে নিয়ে যায়। জলপাইগুড়ির সেই শীতের সকালটা ছিল ঠিক এমনই, থমথমে, শান্ত, যেন এক বড় ঝড়ের আগে প্রকৃতি একেবারে চুপ করে গেছে। তো এই কুয়াশার চাদরটা একটু সরিয়ে আমরা এবার ঢুকছি মজুমদার বাড়ির ভেতরে। ঘড়িতে তখন ভোর 4টে। একটা কেরোসিনের বাতি টিম টিম করে জ্বলছে, আর তার কাঁপা কাঁপা আলোয় ঘরটায় কেমন যেন একটা মায়া তৈরি হয়েছে। কিন্তু এই আপাত শান্ত পরিবেশের ভেতরেই কিন্তু বইছে এক চাপা উত্তেজনা, কারণ বাড়ির কর্ত্রী তৈয়বা বেগম তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। তৈয়বা বেগমের পাশে ছায়ার মতো আছেন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ধাইমা ফুলেশ্বরী। তার শান্ত ভরসা দেওয়া গলা শোনা যাচ্ছে, আর সামান্য মা, আরেকটুখানি শুয়ে নাও। তার গলার স্বরেই বোঝা যায় কত শত নতুন জীবনকে তিনি এই পৃথিবীতে এনেছেন। তার উপস্থিতিটাই যেন একটা মস্ত বড় আশ্বাস। একদিকে ঘরের ভেতরে যখন একজন মা তার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছেন, ঠিক সেই সময়ে বাইরের বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন বাবা ইস্কান্দার মজুমদার। ভেতরে প্রসব যন্ত্রণা আর বাইরে প্রথমবার বাবা হওয়ার টেনশন। সেই কুয়াশা ভরা ভোরে এই দুটো অনুভূতি যেন মিলেমিশে এক হয়ে গেছে। আর ঠিক তখনই ভোরের সেই গভীর নিস্তব্ধতা আর কুয়াশার পর্দাটাকে এক ঝটকায় চিরে দিয়ে একটা তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। এক নতুন জীবনের আগমন বার্তা। এই কান্নাটা শুধু মজুমদার বাড়ির নীরবতাই ভাঙল না, বরং এক অনিশ্চিত ভবিষ্যতের বুকে যেন প্রাণের স্পন্দন জাগে তুলল। মেয়ের জন্মের খবর পেয়ে ইস্কান্দার মজুমদার প্রায় ছুটে ভেতরে এলেন। সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে আবেগে তার গলা ধরে এলো। তিনি নাম রাখলেন খালেদা, যার মানে হল চিরস্থায়ী। বাবা হিসেবে হয়তো এটাই তার প্রথম প্রার্থনা ছিল, তার মেয়ের অস্তিত্ব যেন সময়ের সব ঝড়ঝাপটা পেরিয়ে টিকে থাকে। কিন্তু দেখুন, আসল নামের চেয়েও বেশি করে জড়িয়ে গেল তার ডাকনামটা। ধাইমা ফুলেশ্বরী প্রথমবার কোলে নিয়ে বলেছিলেন, ও মা, এ তো ঠিক যেন একটা পুতুল। আর ব্যাস, সেদিন থেকেই সে হয়ে উঠল সবার আদরের পুতুল। এই নামটাই তার পরিচয় হয়ে উঠল। এরপর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। পুতুলের ছোট্ট পৃথিবীটা গড়ে উঠল বাড়ির উঠোনের ওই বিশাল আম গাছটাকে ঘিরে। আর সেই পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটা ছিলেন বংশী কাকা, বাড়ির অনেক পুরনো আর বিশ্বাসী একজন মানুষ। 4 বছরের কৌতূহলী পুতুল আর জীবন দেখা বংশীর মধ্যে ওই আম গাছের ছায়ায় এক আশ্চর্য বন্ধুত্ব তৈরি হয়েছিল। একজন প্রশ্ন করে যেত আর অন্যজন খুব সহজ করে তার উত্তর দিত। একদিন পুতুল জানতে চেয়েছিল সৃষ্টিকর্তা কে। উত্তরে বংশী কাকা যা বলেছিলেন তা ছিল সহজ কিন্তু গভীর। তিনি বলেছিলেন, যিনি তোমায়, আমায়, এই গাছপালাকে বানিয়েছেন, তিনি তো সবখানেই আছেন। এই যে পাতার ফাঁকে, বাতাসে, আমার এই বুড়ো শরীরেও। এই সহজ উত্তরটা পুতুলের ছোট্ট মনে গেঁথে গিয়েছিল, যা হয়তো ভাঙনের পৃথিবীতে একতার এক বড় শিক্ষা ছিল। তো জীবনের প্রথম 2 বছর পুতুলের জগৎটা ছিল ওই আম গাছের মতোই শান্ত আর নিরাপদ। কিন্তু ১৯৪৭ সাল আসতেই ইতিহাসের এক দমকা হাওয়া জলপাইগুড়ির ওপর দিয়েও বইতে শুরু করল। যে শান্ত নিরাপদ পরিবেশে পুতুলের বেড়ে ওঠা, তা হঠাৎই এক বিশাল পরিবর্তনের সামনে এসে দাঁড়াল। বাতাসে তখন নানা রকম গুজব, দাঙ্গার চাপা আতঙ্ক, ইস্কান্দার মজুমদারের চায়ের ব্যবসায়ও মন্দা দেখা দিল। আসলে একটা দেশের বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত যে কিভাবে একটা সাধারণ পরিবারের রান্নাঘরেও উদ্বেগ আর অনিশ্চয়তার কালো মেঘ হয়ে নামতে পারে, মজুমদার পরিবার সেটা তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। এক রাতে ইস্কান্দর মজুমদার তার স্ত্রী তৈয়বাকে যে প্রশ্নটা করলেন, সেই একই প্রশ্ন তখন উপমহাদেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ নিজেকে করছিল। বহু মুসলিম পরিবার তো পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছে, আমাদেরও কি যাওয়া উচিত? এই একটা প্রশ্নই যেন গোটা পরিবারের ভবিষ্যৎকে একটা চৌরাস্তার মোড়ে এনে দাঁড় করিয়ে দিল। শেষ পর্যন্ত সেই কঠিন সিদ্ধান্তটা নিতেই হল। নিজেদের হাতে গড়া বাড়ি, চেনা পরিবেশ, এতদিনের শেকড়, সবকিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত। উঠোনে ধীরে ধীরে বাক্স পেটরা জমা হতে লাগল। এটা আসলে শুধু জিনিসপত্র গোছানো ছিল না, এটা ছিল একটা সাজানো সংসারকে, একটা গোটা জীবনকে নিজের হাতে ভেঙে ফেলার এক করুণ প্রক্রিয়া।
যাওয়ার আগে ছোট্ট পুতুল তার মতো করে তার চেনা পৃথিবীকে বিদায় জানাচ্ছিল, তার প্রিয় আম গাছটাকে শেষবারের মতো জড়িয়ে ধরা, পকেটে করে কয়েকটা শুকনো পাতা আর উঠোন থেকে এক মুঠো মাটি তুলে নেওয়া। একটা শিশু এভাবেই তার বাড়িকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, বাক্সে নয়, নিজের স্মৃতিতে আর স্পর্শে। মেয়েরই কাণ্ড দেখে তৈয়াবা বেগম তাকে বুকে টেনে নিলেন। আর ঠিক সেই মুহূর্তে নিজের দেশ হারানোর গভীর কষ্টের মধ্যেও তিনি মেয়েকে দেশের এক নতুন সংজ্ঞা শেখালেন। তিনি বললেন, দেশকে মাটি দিয়ে চেনে না, মানুষকে দিয়ে চেনে। যারা তোকে ভালোবাসে সেটাই তোর দেশ। এই কথাটা শুধু সান্ত্বনা ছিল না, এটা ছিল পরিচয় আর আশ্রয়ের এক নতুন দর্শন। অবশেষে সেই দিনটা এলো। ভোরের আলো ফুটতেই ইস্কান্দার মজুমদার শেষবারের মতো তার স্বপ্নের বাড়িটার দিকে তাকালেন। ওই একটা চাহনিতে মিশেছিল কত দীর্ঘশ্বাস, কত মমতা, আর ফেলে আসা জীবনের একরাশ স্মৃতি। একটা গোটা অধ্যায়ের নিঃশব্দে সমাপ্তি ঘটল। বিদায় নেওয়ার সময় বংশী কাকা যখন পুতুলকে কোলে তুলে নিলেন, পুতুল তার ছোট্ট হাত দিয়ে কাকার গাল থেকে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কাকা, আমি তোমার মতো ভালো হব, মানুষের সেবা করব। একটা ছোট্ট মেয়ের মুখে এমন একটা কথা শুনে হয়তো বংশীর সব কষ্ট এক নিমেষে উধাও হয়ে গিয়েছিল। বংশী কাকাই বা চুপ করে থাকেন কি করে? তিনি পুতুলের কপালে চুমু খেয়ে বললেন, জলপাইগুড়ির কথা মনে রাখিস, এই মাটিতে তোর জন্ম, তোর জন্য আমার দোয়া সবসময় থাকবে। এই কথাগুলো শুধু আশীর্বাদ ছিল না, ছিল নিজের শেকড়কে মনে রাখার এক আকুল আবেদন। আর ঠিক তখনই স্টেশনে ট্রেনের হুইসেলটা তীব্রভাবে বেজে উঠল, যেন একটা যুগের শেষ আর অন্য এক যুগের শুরুর ঘোষণা। মজুমদার পরিবার এক অজানা ভবিষ্যতের দিকে তাদের যাত্রা শুরু করল। ট্রেনটা ধীরে ধীরে জলপাইগুড়ির সেই চেনা কুয়াশাকে পেছনে ফেলে এগিয়ে চলল। ট্রেনের জানালার ধারে বসে পুতুলের মাথায় তখন হাজারো প্রশ্ন। আমরা কোথায় যাচ্ছি? নতুন দেশটা কেমন হবে? সেখানেও কি এমন আমগাছ থাকবে? বংশী কাকার মতো কেউ কি থাকবে? এগুলো তো শুধু একটা বাচ্চার প্রশ্ন ছিল না, এগুলো ছিল দেশভাগের কারণে ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষের মনের কথা। মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে মা জিজ্ঞাসা করলেন, ভয় করছে? পুতুলের উত্তরটা ছিল খুব সহজ, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল এক গভীর সত্যি। সে বলল, না মা, তুমি আছো, বাবা আছে, বুবুরা আছে। মানে বিপদের মুখে দাঁড়িয়ে পরিবারই হয়ে ওঠে মানুষের একমাত্র দেশ, তার একমাত্র আশ্রয়। মজুমদার পরিবারের এই গল্পটা আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বাড়ি বা দেশ আসলে কি? যে মাটিকে আমরা পেছনে ফেলে আসি সেটা, নাকি যে ভালোবাসা আর সম্পর্কগুলোকে আমরা সঙ্গে করে বয়ে নিয়ে চলি সেটাই আমাদের আসল ঠিকানা? এই উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে পরিচয়ের আসল মানে।